সাত সকালে প্রচারের জন্য প্রতিদিনই বেরিয়ে পড়ছেন কে? নান আদার দেন রচনা বন্দ্যোপাধ্যায়, এবং ইতিমধ্যেই কিন্তু হুগলির দিদি হয়ে উঠেছেন। মানে প্রচার তো জোর কদমে, এবং মনে হয় রুটিনটাও একটু চেঞ্জ হয়ে গেছে, রোজ সাত সকালে। আমার সকালে যোগা বন্ধ হয়ে গেছে, আমার এক্সারসাইজ বন্ধ হয়ে গেছে, আমার সকালে ফার্মেন্টেড ওয়াটার বন্ধ হয়ে গেছে, আমার সব বন্ধ হয়ে গেছে, এখন শুধু প্রচার। এত পাবলিসিটি হচ্ছে, তুমি অনেক লিঙ্ক পাচ্ছ, চেকও করতে পারছো না, এত প্রচার, এত এত স্টোর। সব থেকে ভালো লাগছে মিমগুলো, কি মজা। আমি একটু রাখছি না, বিশ্বাস করো, একদম রাখছি না, বিকজ যারা বানাচ্ছে তারাও কতটা ট্যালেন্টেড যে এরকম মিম বানাচ্ছে। আমি বললাম সিঙ্গুরে যাওয়ার পথে আমি কারখানা দেখলাম, আর সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে, আর সেটা নিয়ে যে কি কাণ্ড আরম্ভ হলো, ধোঁয়া 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 করছে, অনেকে আবার অজ্ঞান হয়ে যাচ্ছে ধোঁয়া ধোঁয়া করতে করতে। মানে আমার কিন্তু মজা লাগছে, আমি একটু কারোর উপর রাখছি, ইটস ফ্যান্টাস্টিক। আর বুম্বাদাকে অ্যাড করে ইন্ডাস্ট্রি, হ্যাঁ বুম্বাদাকে অ্যাড করে ইন্ডাস্ট্রি, বুম্বাদা চেয়ারে বসে গাইছে ধোঁয়া ধোঁয়া। বুম্বাদাকে ওই মিমটা ফরওয়ার্ড করার মতো। আরেকটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন, যেটা এটাতে একটা জার্নি চলতেই থাকবে, বিকজ 2 মাস এখনো সময় বাকি আছে, তুমি ওখানে থাকবে, নানা প্রচারে যাবে, নানা মানুষের সঙ্গে ইন্টারাকশন হবে, কিন্তু আরো একটা কথা বলে দিই, প্রচারে যাচ্ছি এটা একটা কথা, তুমি বললে 2 মাস বলে, আমি কথাটা তোমার আটকে বললাম। 2 মাস পরে রেজাল্ট যাই হোক না কেন, জিতি হারি যাই হোক না কেন, আমি তৃণমূল কংগ্রেস পার্টির সদস্য হয়েছি, সারা জীবন থাকবো। আমার ফেভারিট মেথি পরাঠা, মেথিও খাওয়া হচ্ছে, আর আটার পরাঠা, ময়দা খাই না, ওকে? আটার পরাঠা আর মেথি, তার সাথে আচার আমার ফেভারিট। কী করবো, এখন এরকম খাচ্ছি, তারপরে আবার যখন মে মাসে 20 তারিখ হয়ে যাবে, ভোটটা হয়ে যাবে, তখন আবার ডায়েট। এখন আর ডায়েট করা যাবে না, এখন শক্তি চাই, লড়াই করার শক্তি চাই। কে বলে যে হিরোইনরা কিছু খায় না? এই দেখুন খাচ্ছেন, সত্যি তো পরোটা খাচ্ছ, সবাই বলে যে তেলের কিছু খায় না, হিরোইনরা মেনটেন করে। তেল ছাড়া পরোটা বানিয়েছে আমার জন্য, স্পেশাল আটা। আটা। আমি প্রচারে গেছিলাম, আমাকে একজন দিদি বললেন যে আমাদের বাড়িতে আসুন না খেতে। আমি বললাম আজকে তো আরেক জায়গায় ওরা সবাই জনসভার ওখানে খাওয়া দাওয়া হচ্ছে, আজ আসতে পারছি না, কিন্তু আপনার বাড়িতে এসে খাবো। আমার খুব ইচ্ছে ওদের বাড়িতে গিয়ে খাওয়ার, ওরা যে চালটা দিয়ে আমার খাওয়াবে, আমি সেই চালটা ভীষণ ভালোবাসবো। আমার ওই লাল লাল চাল, মোটা মোটা চাল, ঢেঁকি ছাটা চাল ভীষণ প্রিয়, ওটা ওটা গ্রামের মানুষদের কাছে থাকে। দই খুবই উপকারী এই গরমে, এবং আমার মনে হয় দই তোমারও ফেভারিট। ভীষণ ফেভারিট, ভীষণ টক দই খাই, প্রচুর খাই, পছন্দও করি, আর টকও পছন্দ করি, আর টক খাওয়া ভালো গরমকালে। তো আমার আচার খাওয়া হচ্ছে, আর এখন কাঁচা আম শুরু হয়ে যাবে, কাঁচা আমও খাবো। বোঝাই যাচ্ছে যে রিজিম এখন ফলো করা যাচ্ছে না, তবে আনন্দের সঙ্গে যেটা পাচ্ছেন সেটাই কিন্তু মনের আনন্দে খাচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসে দিদির প্রার্থী দিদি, অর্থাৎ
রচনা বন্দ্যোপাধ্যায়। আজ রাজনীতির আঙ্গিনায় পা রেখে কিন্তু রচনা আদা জল খেয়ে নেমে পড়েছেন প্রচারে, আর তার প্রতিপক্ষ কিন্তু লকেট চট্টোপাধ্যায়। একসময় তার ফিল্ম ইন্ডাস্ট্রির সহকর্মী লকেট চট্টোপাধ্যায় বিজেপির থেকে এবছর তার বিপরীতে। আর রচনা কিন্তু কোনো ফাঁক রাখছেন না তার প্রচারে, মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন এবং মুখে বলছেন যে বিনা যুদ্ধে ছাড়িব না সূচাগ্র মেদিনী। প্রচারের ফাঁকে বিভিন্ন মন্দিরে কিন্তু পুজো দিচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়। থাকছে বিশেষ প্রার্থনা। কি বিশেষ প্রার্থনা? যেন হুগলিবাসীর পাশে আগামী 15 বছর থাকতে পারি। তুমি কিন্তু প্রচুর মন্দিরে গেলে আমি দেখলাম হুগলিতে, নিশ্চয়ই আমার প্রার্থনা মনে হয় বলে দিলে কাজ হয় না, কিন্তু আমার মনে হয় ঠাকুরের আশীর্বাদ দিয়ে শুরু করলে সব কাজ শুভ হয়। তুমি ঈশ্বরে বিশ্বাসী? ভীষণ রকম ভাবে সবাইকে পাশে চাই, সবাইকে পাশে চাই। এবছর তো দিদির প্রার্থী দিদি। ভালো বেশ ক্যাপশনটা, দিদির প্রার্থী দিদি। আচ্ছা ভালো ক্যাপশন। দিদি একদিনই তো তোমার সঙ্গে এই যোগাযোগ স্থাপন করেনি, নিশ্চয়ই দিদির সঙ্গে একটা যোগাযোগ ছিল, বা তুমি একদিনেই ব্রিগেডের মঞ্চে পৌঁছে যাওনি। একটা তো কনসিয়াস ডিসিশন ছিলই, তার পাশাপাশি দিদি মানে তোমার সঙ্গে কবে কিভাবে যোগাযোগ করলেন এবং বললেন যে রচনা তুমি দলে আসতে পারো বা ভোটে দাঁড়াতে পারো? দেখো, দিদির সাথে পরিচয় তো বহুদিনের, রাজনীতিতে আসেনি ঠিকই, কিন্তু বহু বছরে 2011 থেকে পরিচয়। তো যখন এবারে দিদি বললেন তখন একটা সূত্র ধরে বললেন, ডেকে পাঠালেন, কথা হলো, সেই সূত্রে উনি বললেন যে আমি চাই তুমি এবার আমাদের দলে যোগ দাও এবং আমার পাশে তুমি থাকো। তো আমি বললাম যে দিদি, আমি তো রাজনীতির মানুষ নই, আমি একদম ভিন্ন জগতের একটি মানুষ, আমি কতটা জাস্টিফাই করতে পারবো সেই জায়গাটাকে, বা কতটা তুমি যতটা ভরসা করছো আমি কতটা সেটা পরিপূর্ণ করতে পারবো, সেটা একটা বিশাল বড় প্রশ্নবোধক চিহ্ন। এবং তার সাথে আমার অনেক পিছনে অনেক কিছু আছে, মানে আমার সংসার, আমার ছেলে, আমার সেগুলো তো ভীষণ প্রায়োরিটি, সবাই জানে সেটা। হ্যাঁ, মানে পুরো পশ্চিমবাংলার মানুষ জানেন যে রচনা একটুখানি বেশি ওভার কনসিয়াস অ্যাবাউট আমার ছেলে এবং আমার সংসার এবং আমার কাজকর্ম, সেটা আমি বেশি প্রোটেক্টিভ, এবং সেটাকে নিয়েই আমি এত বছর ধরে করে এসেছি, এবং যার জন্য আমি ছবির জগৎ ছেড়ে দিয়েছি বিকজ অফ মাই সান। তো সেই জন্য আমি দিদিকে বললাম, দিদি আমি শুনলাম, আমাকে একটুখানি সময় দাও, আমি একটু চিন্তা ভাবনা করি। দিদি আমার মঞ্চে এসে দিদি নিজেই বলেছিলেন যে তুমি আমাকে ডাকোনি, আমি তোমার কাছে গেছি। একদমই ঠিক, যেমন দিদি আমায় বললেন, রচনা তোমার শোয়ের নাম দিদি নাম আমার, আমি আসতে আমি যেতে চাই। আমি বললাম, এর থেকে বড় পাওনা আমার আর কিছু হতে পারে না। রচনা বন্দ্যোপাধ্যায় মানে হাসি খুশি মজাদার, রচনা বন্দ্যোপাধ্যায় মানে লোকের সুখে মানে হাসা, আনন্দে হাসা, দুঃখে কাঁদা, এরকম একটা ইমেজ রয়েছে তোমার, সেটা কি কোথাও বাড়তি অ্যাডভান্টেজ? ডেফিনেটলি, আর আমি ওই ইমেজটাকে ধরেই রাখতে চাই। আমি সেই ইমেজটাকে ভেঙে হঠাৎ করে একটা সাংঘাতিক রাজনীতিবিদের মতন একদম স্লোগান দেওয়া, গুরুগম্ভীর হয়ে, ওটা আমার হবে না। দর্শকের কাছ থেকে তো প্রচুর ভালোবাসা পেয়েছো, এবং জীবনে আমার মনে হয় তোমার প্রাপ্তির ভাড়ার অনেক পরিপূর্ণ। এবার কি মানে ফিরিয়ে দেওয়ার পালা? অ্যাবসলিউটলি, মানে ধরো আজকে প্রায় 28 বছর হয়ে গেল কাজ করছি, পায়ের শুকতলা খসিয়ে কাজ করেছি, পার ডে 400 টাকা পেতাম, সেখান থেকে কাজ শুরু করেছি জীবনে। 1994 সাল, প্রত্যেক দিন কাজ করতাম, 400 টাকা করে পেতাম, সেখান থেকে জীবন শুরু। আজকে 2024, আমার জীবনে এরম কোনো জিনিস নেই, ঠাকুরের কৃপায় অশেষ আশীর্বাদ, আমার বাবা এবং আমার মা এবং আমার ঠাকুর। আমি ঠাকুরে ভীষণ বিশ্বাসী, আমার অশেষ কৃপা যে আমার ভগবান আমাকে যা দিয়েছেন, আমার সারা জীবনে ডাল ভাতের আর কোনো প্রয়োজন নেই। তো সেই জন্যে আজকে যখন আমার কাছে এই দিদি আমার কাছে নিয়ে এসছেন, এই মানুষের কি লাগে, বাসস্থান, পরার জামা কাপড়, আর একটা সুস্থ একটা ব্যাংকে টাকা থাকবে যেটাতে ভাই আমি ভাঙিয়ে সিকিউরিটি, সেটা ভাঙিয়ে আমার যাতে ডাল চালটা এসে যায়, এই তিনটে যোগান যখন একটা মানুষের হয়ে যায়, তখন জীবনে আর মানুষের উপরই পাওনা কিছু থাকে না।
মার্সিডিজ BMW শো অফ আমার জীবনে কোনোদিনও ছিলও না, নেইও, আর আমার কাছে সত্যি সেসব গাড়ি নেইও। আমি এখনও কিন্তু সেই ছোটো হন্ডা সিটিতেই চলি, আর সেটাই আমার কাছে পরম সুখ। তো আজকে যখন আমি রাজনীতিতে এসেছি তখন কিন্তু আমার কিচ্ছু নতুন করে চাওয়ার পাওয়ার জীবনে নেই, কিচ্ছু নেই, বিশ্বাস করো। দেওয়ার আছে, এবার দেওয়ার আছে। তো যখন এই 14 বছরে আমি মানুষের এত কাছে পৌঁছতে পেরেছি, হয়তো ভগবান এই রাস্তাটায় আনবে বলেনি, হয়তো 14 বছরের দিনে ভগবান আমাকে করিয়েছেন। সব কিছু তো ডেস্টিন, একদম একদম, এভরিথিং ইজ ডেস্টিন। তো আমি মনে করি যে আমার রাজনীতিতে আসাটাও ভগবানের ইচ্ছেই ছিল, তাই জন্য এসেছি। কোথায় আমি তো 2019-এর লোকসভাতে দিদি আমার কাছে আসেননি, বা 11তেও উনি আমার কাছে আসেননি, তাই নয় কি, বা 14-24-এ আসলেন, কারণ আমার এই সময়ই আসার ছিল। যবে থেকে তুমি রাজনীতিতে এসেছো বা ভোটের আঙিনায় নেমেছো বা লোকসভার ভোট প্রচারে বা ভোট যুদ্ধে আমরা রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখছি যে বিরোধী পক্ষ বা তোমার বিপরীতে যে রয়েছে তার প্রতি তুমি তেমন বিরূপ মন্তব্য করছো না এবং খুব একটা সৌজন্যের রাজনীতি বজায় রেখেছো। সেটাই কি কাম্য নয়? আমার তো মনে হয় তাই। আফটার অল তো আমার কলিগ ছিল একটা সময়, মানে লকেট, আমি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিষেক চ্যাটার্জি, আমরা চারজন, একটা গ্রুপ ছিল আমাদের চারজনের। কারণ আমি আর প্রসেনজিৎ টিম ছিলাম, আর অভিষেক আর লকেট টিম ছিল। ওরা সেকেন্ড হিরো হিরোইন হতো, আমরা ফার্স্ট হিরো হিরোইন হতাম। এইভাবে আমাদের দিনের পর দিন নর্থ বেঙ্গলে কেটেছে, ছবির পর ছবি করেছি, তো ভালো সম্পর্ক। হ্যাঁ, আর আজকে সে আমাদের বিরোধী পক্ষের নেত্রী, আমি একজন তৃণমূল কংগ্রেস পার্টির প্রার্থী এবং আমি দিদির সাপোর্টার। সেই ক্ষেত্রে হয়তো মতভেদ হতেই পারে, সে তার পার্টিকে সাপোর্ট করবে, আমি আমার পার্টিকে সাপোর্ট করব, কিন্তু যে আসল মানুষ সেটা হচ্ছে আমার জনতা জনার্দন, আমার ভালোবাসার মানুষ, আমার হুগলির মানুষ বল তথা আমার পশ্চিমবাংলার মানুষ। তারা বিচার করবে যে কার পাশে থাকবো, কাকে ভোট দেব, কে আমাদের জন্য কাজ করেছেন বা কে আমাদের জন্য আগামী দিনে কাজ করবেন। বহু কাজ হয়নি, আমি তো শুনতে পেলাম যে গঙ্গার ভাঙনের কথাটা খুব বিশেষভাবে উল্লেখ করা হচ্ছে, যেটা এখানকার একটা বড় ক্রাইসিস। বড় ক্রাইসিস, এটা একটা বড় সমস্যা। সেটা তো মানে আমি এখানে যখন প্রচারে এলাম তখন আমার কাছে অনেক কিছু কানে এলো। তখন সত্যি কথা বলতে আমি তো রাজনীতির মানুষ নই, আমি তো এর আগে হুগলিতে আসিনি, না এসেছি কিন্তু গান বাজনা করার জন্য রাত্রে শো করতে এসেছি, অনুষ্ঠানে এসেছি, সেই হিসেবে আমার এখানে আসা। তো আজকে যখন আমি এটাই তোমাকে বলতে চাইছিলাম যে মানুষের পাশে দাঁড়াতে গেলে, মানুষের সাথে ইন্টারাকশন হলে তখন তুমি জানতে পারো যে কত মানুষের কত রকম কষ্ট, কত রকম অভিযোগ আছে। সেগুলো যদি আমি কিছু রকম 10% 20% মানুষের পাশে দাঁড়িয়ে করতে পারি সাহায্য, সেটাই কিন্তু অনেক, সেটা কি অনেক নয় একটা জীবনের একটা অধ্যায়ে আসার পরে। দেখো আমি তো শুনছি, এবার আমার কাজটা হবে, যদি আমি প্রার্থী নির্বাচিত হই, আমাকে যদি মানুষ ভালোবেসে ভরসা রেখে ভোট দেন, তাহলে আমার প্রথম কাজটাই হবে পার্লামেন্টে গিয়ে কথাটা তোলা যে কী করণীয়। এবার লকেট চট্টোপাধ্যায়, তোমার বিরোধী বিজেপির যিনি প্রার্থী, তিনি বলেছেন যে রচনা বন্দ্যোপাধ্যায় তো নতুন এসেছেন, কিছুদিন গেলে বুঝতে পারবেন যে তিনি কোন দলে এসেছেন, বা তোমার হয়তো কোথাও একটা রিয়েলাইজেশন হবে কেন এসেছি, এরকম একটা মন্তব্য করেছেন। আমি গর্বিত যে আমি তৃণমূল কংগ্রেস পার্টির প্রার্থী, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে দুর্নীতি নেই এরকম কোনো জায়গা আমাকে একটু দেখিয়ে দাও, আর যদি কেউ দুর্নীতিযুক্ত হয় তাদের প্রাপ্য সাজা তৃণমূল কংগ্রেস পার্টি দেয়। সবাই প্রচার করছে, তোমার বিরোধী পক্ষ প্রচার করছে, তুমিও প্রচার করছো, প্রচারের পথে পথে যেতে যদি লকেটের মুখোমুখি হও, কি বলবে? হয়তো কিছু বলবো না, হয়তো সেই বলার জায়গাটা আমরা এখন হারিয়ে ফেলেছি, পথটা দুজনের দুদিকে চলে গেছে। একদম মুখোমুখি হলে হয়তো বলবো তৃণমূল কংগ্রেস পার্টি জিন্দাবাদ, ও হয়তো অন্য কিছু বলবে। কিন্তু যদি কখনো আলাদা দেখা হয়, যখন ওর জায়গায় নয় আমি আমার জায়গায় নই, তখন আমি জিজ্ঞেস করবো ভালো আছিস তো। হুগলির ভোট যুদ্ধে প্রচারে বেরিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় কিন্তু যথেষ্ট সাবধানী। তিনি তার প্রতিপক্ষ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু কোনো বিরূপ মন্তব্য করছেন না। তবে হ্যাঁ, কতটা উন্নয়ন হয়েছে, লকেট চট্টোপাধ্যায় কি করেছেন না করেছেন, এই এলাকার মানুষ তার দেখা পাননি, সে সমস্ত ইস্যু কিন্তু অত্যন্ত সংযতভাবে তুলে ধরছেন।